ওয়েলকাম স্টুডেন্টস, আমি অদিতি ম্যাডাম। আজকে আমরা ইতিহাসের আর একটা ক্লাস করব। আজ আমরা পড়ব ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ সাবটপিক নিয়ে। তার আগে একটা কথা বলি, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো, উপকৃত হচ্ছ, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার ক্লাসটা যারা দেখছো, যাদের ভালো লাগবে, তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে পড়া শুরু করা যাক। আজ আমরা পড়ব ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন থিসিস। এখন হবসন লেনিন থিসিস, হবসন অর্থাৎ জন অ্যাটকিনসন হবসন, উনি একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, এবং ভ্লাদিমির ইলিচ লেনিন, উনি একজন রাশিয়ান দার্শনিক বলতে পারো, কমিউনিস্ট নেতা বলতে পারো, লেখক বলতে পারো, অনেক রকম পরিচয়। তো ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ নিয়ে ঐতিহাসিক দার্শনিকদের মধ্যে অনেক আলাপ আলোচনা, অনেক তর্ক বিতর্ক, অনেক থিসিস রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো, সেই দুটোই তোমাদের ক্লাস 12 লেভেলে পড়ানো হচ্ছে। আমরা সবার প্রথমে আসি ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। দেখো, ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ কি, এটা আমি সেকেন্ড চ্যাপ্টারের আমার আগের ভিডিওতে বুঝিয়েছি। উপনিবেশ কিভাবে সৃষ্টি হলো, ঔপনিবেশিকতাবাদের জন্ম কিভাবে হলো, সাম্রাজ্যবাদ তার রূপান্তর কিভাবে, তার প্রসার ঘটে, তার প্রভাব বা ফলাফল কি, এগুলো আমি কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারের আগের ভিডিওতে ভালো করে বুঝিয়েছি। যারা তোমরা সেই ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে প্লেলিস্টে তোমরা ক্লাস 12-এর প্লেলিস্টে তোমরা সেটা পেয়ে যাবে, একটু দেখে নিও। আজকে আমরা ভালো করে বুঝে নিই ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন থিসিসটা আসলে কি। দেখো, ঔপনিবেশিকতাবাদ কিন্তু নতুন কোনো বিষয় নয়, সাম্রাজ্যবাদ তো নতুন কোনো বিষয় নয়। আমরা জানি যে একটি দেশ যখন অপর একটি দেশকে আংশিক বা সম্পূর্ণভাবে দখল করে নেয়, তখন ওই দ্বিতীয় দেশটি প্রথম দেশটির উপনিবেশ হলো। এবং এই উপনিবেশ সৃষ্টি বিভিন্ন কারণে হয়েছে, অনেক অনেক আগে থেকে, বসতি স্থাপনের জন্য, বিশেষ করে অর্থনৈতিক আগ্রাসনের জন্য, অর্থাৎ ওই উপনিবেশের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, বিশেষ করে শিল্প এবং ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে উপনিবেশগুলি সৃষ্টি হয়। আর সাম্রাজ্যবাদটা আমরা সেই প্রাচীন কাল থেকে জেনে আসছি, এক রাজা অপর রাজ্যের রাজাকে পরাজিত করছেন, তার রাজ্যকে দখল করছেন, নিজের সাম্রাজ্য বিস্তার করছেন। কিন্তু তাহলে আধুনিক কালে এর এই নতুন করে আলোচনা, নতুন করে থিসিস করার প্রয়োজনীয়তাটা কেন? কারণ নয়া উপনিবেশবাদ এবং নয়া সাম্রাজ্যবাদ, অর্থাৎ নিও কলোনিয়ালিজম অ্যান্ড নিও ইম্পেরিয়ালিজম। কেন নয়া মানে নতুন? কেন? আসলে 19 শতকে এই দুটোই, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, একটা নতুন রূপে হাজির হলো। অর্থাৎ একটা ইউরোপের যত অর্থনৈতিকভাবে এবং শিল্পে উন্নত দেশগুলি, যেমন ধরো ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, এরা কি করলো এই সময়ে 19 শতকে, বিশেষ করে 19 শতকের দ্বিতীয়ার্ধে উপনিবেশ দখলের একটা হুড়োহুড়ি কাড়াকাড়ি প্রতিযোগিতা পড়ে গেল। এবং উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, জেনে রাখবে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। উপনিবেশবাদের পিছন পিছন, তার সঙ্গে সঙ্গে বলতে পারো সাম্রাজ্যবাদ আসবেই। এই যে প্রতিযোগিতা, এই যে উপনিবেশবাদী এবং সাম্রাজ্যবাদী একটা আগ্রাসী প্রতিযোগিতা, এটাকেই বলা হচ্ছে নয়া উপনিবেশবাদ বা নয়া সাম্রাজ্যবাদ। সেইটাকে নিয়েই কিন্তু এই ব্যাখ্যাটা, আমাদের ক্লাসের আজকের মূল বিষয়টাই হচ্ছে সেটা। ঠিক আছে? হবসন 1902 খ্রিস্টাব্দে তিনি একটি বই প্রকাশ করলেন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। বইটির নাম ইম্পেরিয়ালিজম স্টাডি। আর লেনিন 1916 খ্রিস্টাব্দে একটি বই প্রকাশ করলেন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, ইম্পেরিয়ালিজম হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এবার এই দুটি বইয়েরই কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে এই
ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের ব্যাখ্যা, তারা কিভাবে এর জন্ম হচ্ছে, কেন এটা হয়, কিসের জন্য প্রসার ঘটে, পুঁজিবাদী অর্থনীতির তাগিদে কিভাবে এই নয়া সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাকে রোখার উপায় আছে কি না, তার ফলাফল কি হতে পারে, এই ধরনের গোটা গবেষণাটা তারা করেছেন। আমরা এক এক করে বুঝে নিই। প্রথমে আমরা পড়ব হবসন। দেখো আমি এক এক করে পয়েন্ট করছি, পয়েন্টগুলো খুব ভালো করে তোমরা মাথায় রাখবে, তোমরা লিখেও নিতে পারো। উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি। পুঁজি কি তোমরা ক্লাস 12-এ পড়ো, নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। পুঁজি হচ্ছে শিল্পক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করা যায় এমন মূলধন বা অতিরিক্ত অর্থ, সেটা হচ্ছে পুঁজি। এইবারে উদ্বৃত্ত পুঁজি বলতে কি, যেটা অতিরিক্ত রকমের পুঁজি, পুঁজির পাহাড় সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো। তোমরা অ্যারোগুলো খেয়াল রাখবে এবং আমার পয়েন্টগুলো খেয়াল রাখবে। অ্যাকচুয়ালি দেখো আমরা যে সময়ের কথা পড়ছি 19 শতক, আমরা কিন্তু রয়েছি পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থার মধ্যে। আমরা জানি প্রাচীনকাল থেকে, খুব যদি সাদামাটা ভাবে এক কথায় বলা যায়, যে প্রাচীনকালে আমাদের অর্থনীতি ছিল দাস নির্ভর অর্থনীতি, অর্থাৎ কৃতদাস নির্ভর অর্থনীতি। মধ্যযুগীয় অর্থনীতিকে আমরা বলে থাকি এক কথায় বলতে গেলে সামন্ততান্ত্রিক অর্থনীতি, এবং আধুনিক যুগের অর্থনীতিটা হচ্ছে পুঁজি নির্ভর বা পুঁজিবাদী অর্থনীতি। এই পুঁজিবাদী ব্যবস্থাতে কি হয়, একটা শ্রেণীর হাতে অতিরিক্ত পুঁজি সঞ্চিত হয়। কোন শ্রেণী? পুঁজিপতি শ্রেণী, বা খুব সরল করে বললে মালিক শ্রেণী। যখন থেকে এই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী এই দুটো বিভাজন হয়ে গেছে শিল্পে উন্নতির সাথে সাথে, তখন থেকে কিন্তু পুঁজির জয়যাত্রা শুরু। এবার এই পুঁজিপতি শ্রেণী তারা শ্রমিকদের দিয়ে উৎপাদন করাচ্ছে, উৎপাদনের যে সিংহভাগ, তার যে ফসল, তার যে মুনাফা, সেটা আত্মসাৎ করছে। শ্রমিকদের সঙ্গে কিন্তু তার কোনো রকম অংশ ভাগাভাগি হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, পুঁজিপতি শ্রেণীর হাতে মুনাফার পর মুনাফা, মুনাফার পর মুনাফা জমছে, তারা মুনাফার পাহাড়ের উপর বসে থাকছে। এইভাবেই অতিরিক্ত পুঁজির সৃষ্টি বা উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি হচ্ছে। এই উদ্বৃত্ত পুঁজি তার মানে সৃষ্টি হওয়ার আরেকটা কারণ বন্টনে বৈষম্য। মাথায় রাখবে তোমরা আমি কি বলছি, বন্টনে বৈষম্য। অর্থাৎ যে মুনাফা হলো, সেই মুনাফা যদি সুষমভাবে বন্টিত হতো সমাজের মধ্যে, সমাজের সকল শ্রেণীর মধ্যে, তাহলে একটা শ্রেণীর হাতে, মুষ্টিমেয় একটা শ্রেণীর হাতে এত অতিরিক্ত পুঁজি জমতো না। বন্টনে বৈষম্যের জন্যই এটা হচ্ছে। যেমন আমি একটু আগেই বললাম যে যে শ্রমিক শ্রেণী মূল উৎপাদনের চালিকা শক্তি, তাদের কাছে কিন্তু লাভের অংশ, মুনাফার অংশ কখনোই বন্টিত হচ্ছে না। এই যে অতিরিক্ত মুনাফা, সেটাই অতিরিক্ত পুঁজির জন্ম দিচ্ছে। এবার এই অতিরিক্ত পুঁজি নিয়ে তারা করবেটা কি বলো? তারা কি করবে, তারা আবার নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইবে। এই পুঁজিটা আবার বিনিয়োগ করি, আবার কিছু একটা নতুন শিল্প করি, নতুন ব্যবসা খুলি বা কিছু একটা করি, তাতে আমাদের আরো লাভ হবে। এইবার সেটা করবেটা কোথায়? নিজের দেশ এবং পার্শ্ববর্তী ইউরোপিয়ান অন্যান্য দেশগুলি, সেইগুলি কম বেশি সকলেই অর্থনৈতিকভাবে উন্নত, শিল্পোন্নত। ফলত নিজেদের দেশ এবং ইউরোপের বাজার সম্পৃক্ত প্রায়, সেখানে নতুন করে পুঁজি বিনিয়োগ করে অতিরিক্ত লাভ তুলে আনার আশা খুব একটা নেই। নিজ দেশে সম্পৃক্ত হয়ে গেছে বাজার, যেটা আমি তোমাদের এক্ষুনি বলছি। তখন তারা কি করবে, নতুন বাজার দখলের জন্য তারা নজর দেবে, যেখানে তাদের এই পণ্যগুলো, তাদের প্রোডাক্টগুলো সকলে লুফে নেবে, যেখানে তাদের সমান সমান বা তাদের কাছাকাছি প্রোডাক্ট অন্য কেউ দিচ্ছে না। সেই নতুন বাজার দখল করার জন্য এবার কোথায় পাবে? অতএব যাও উপনিবেশ সৃষ্টি করো। এবার উপনিবেশ কিভাবে সৃষ্টি হবে? একটা পুঁজিপতি গোষ্ঠী বা একজন শিল্পপতি বা শিল্পপতিদের গোষ্ঠী কখনোই নতুন করে উপনিবেশ সৃষ্টি করতে পারে না। তার একটা রাজনীতিগত একটা আঙ্গিকের প্রয়োজন আছে। সেই জন্য তারা কি করে, উপনিবেশ দখলের জন্য চাপ সৃষ্টি করে সেই নিজ নিজ দেশের সরকারের উপর। এবং পুঁজিবাদী অর্থনীতি পরিচালিত হয় কিন্তু পুঁজিপতিদের স্বার্থ দেখেই, কারণ দেশের অর্থনীতিতে তাদের একটা বিশাল বড় ভূমিকা থাকে। ফলত এই পুঁজিপতিদের চাপে উপনিবেশ দখলের একটা চাপ পড়ে সেই দেশের সরকারের উপরে। সেই দেশ তখন এশিয়া এবং আফ্রিকার অনুন্নত দেশগুলির ওপর, অনুন্নত অঞ্চলে তারা উপনিবেশ স্থাপন করতে চায় এবং তারা
সেই উদ্যোগ গ্রহণ করে। এইভাবেই উপনিবেশ স্থাপন করা, উপনিবেশ দখল করা, এটা শুরু হয় এবং চলতে থাকে। এবার অনুন্নত দেশগুলির উপরে কেন? তার কারণ অনুন্নত দেশগুলোতে খুব ভালো করে শোষণ চালানো যায় নিজেদের লাভের জন্য। কিরকম? পরবর্তী পয়েন্ট দেখো, খুব ভালো করে খেয়াল করো। এশিয়া এবং আফ্রিকার এই অনুন্নত দেশগুলি যেখানে শিল্প বিপ্লব হয়নি বা সার্বিক উন্নয়ন ইউরোপের তুলনায় অনেকটা পিছিয়ে, সেখানে কি হয়? প্রচুর কাঁচামাল। আমাদের দেশের কথাই ধরো, ছোট্ট উদাহরণ যদি দেখো, আমাদের ভারতবর্ষ কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদে পরিপূর্ণ, যেটা খুব ভালো করে কাজে লাগিয়েছে আমাদের যারা উপনিবেশে পরিণত করে রেখেছিল সেই ব্রিটিশ সরকার, এটা আমরা জানি। তো এই সস্তায় কাঁচামাল আহরণ করা, সেই কাঁচামাল দিয়ে নিজের দেশে পণ্য উৎপাদন করে উৎপাদিত পণ্য যা তৈরি হলো সেটাকে আবার ওই উপনিবেশেই এসে বিক্রি করা, অর্থাৎ নতুন একটা খোলা বাজার, সেখানে বাজারটা দখল করে নেওয়া। ঠিক আছে? আরো একটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে এই মূলধন বিনিয়োগও করা হয়। কোথায়? ওই উপনিবেশেই। কেন? তার কারণ তাহলে কাঁচামাল পরিবহনের খরচ নেই, শ্রমিক, সুলভ শ্রমিক, অনুন্নত দেশের শ্রমিক, তাদের সচেতনতা কম, ফলে সব দিক থেকে শোষণ করে সর্বাধিক মুনাফা লাভ করার একটা অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে পাওয়া যাবে। এই সব কারণে হবসনের মতামত অনুযায়ী, এই পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখবে, অ্যাটকিনসন হবসনের মতামত অনুযায়ী এই সব কারণে শিল্পোন্নত দেশগুলি, ইউরোপের অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলি অপেক্ষাকৃত অনুন্নত এশিয়া আফ্রিকার দেশগুলির উপরে ঔপনিবেশিক আগ্রাসন চালায় এবং তার ফলেই কিন্তু এই নয়া সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। এখন হবসনের মতামত অনুযায়ী, তার মতামত অনুযায়ী এর কিন্তু প্রতিকার আছে। অর্থাৎ এই নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদের যে শোষণ, যে বলতে পারো বঞ্চনা একটা শ্রেণীর উপরে, এটা অবসানের উপায় আছে। কিভাবে? হবসনের মতামত অনুযায়ী দেখো, সম্পদের সুষম বন্টন, অর্থাৎ পুঁজিবাদী দেশগুলি যে সম্পদ শুধুমাত্র পুঁজিপতি শ্রেণীর জন্যই রাখছে বা পুঁজিপতি শ্রেণীর সমস্ত মুনাফা আত্মসাৎ করছে, সেই আত্মসাৎটাকে আটকাতে হবে। সুষমভাবে যদি সেই মুনাফা বন্টন করা যায় সমাজের সর্বস্তরের মধ্যে, ঠিক আছে, তাহলেই কিন্তু একটা শ্রেণীর হাতে অতিরিক্ত পুঁজির পাহাড় আর জমবে না। আর ওই অর্থকে উন্নয়নশীল কাজে ব্যয় করা, উন্নয়নশীল কাজে সেই অর্থগুলোকে যদি ব্যয় করে দেওয়া হয়, তাহলে দেশের উন্নয়ন হলো, পুঁজির পাহাড়ও জমলো না এবং পুঁজির পাহাড়ের জন্য সরকারের উপর উপনিবেশ দখলের চাপও সৃষ্টি হলো না। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা যাচ্ছি লেনিন কি বলেছেন। লেনিন তার বই ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বইতে তিনি এই বিষয়টা একটা অংশে খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। দেখো, এই পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখবে। প্রথম আমি কি লিখেছি দেখো, পুঁজির উদ্ভব, অর্থাৎ পুঁজি কোথা থেকে এলো। শিল্পে অগ্রগতি, ঠিক আছে, 18 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সর্বপ্রথম ইংল্যান্ডে এবং তারপরে কিছু সময় একটু দেরি করে কোনো দেশে একটু আগে ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডের পার্শ্ববর্তী ইউরোপের সমস্ত দেশগুলিতে শিল্প বিপ্লব পরপর সংঘটিত হয়েছে। তার ফলে কি হয়েছে? শিল্পে অগ্রগতি মানে তোমরা জানো, সেখানে নানা বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। শিল্প প্রযুক্তির উন্নতির ফলে অতি অল্প সময়ে কারখানাতে অনেক পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবার এই অনেক পণ্য, সেই অনেক পণ্যকে বিক্রয় করে অনেক বেশি মুনাফা অর্জন করা হচ্ছে। সেই মুনাফা কি হচ্ছে? একই ব্যাপার, বন্টনে বৈষম্য। দেখো, বন্টনে বৈষম্য অর্থাৎ সেই একই ব্যাপার যে শ্রমিক শ্রেণী বা
অন্যান্য যে পিছিয়ে থাকা শ্রেণী সমাজের তাদের সঙ্গে কিন্তু সমানভাবে এই অর্থ বণ্টিত হচ্ছে না। ফলতে কি হচ্ছে, পুঁজিপতি শ্রেণী বা মুষ্টিমেয় মালিক শ্রেণীর হাতে প্রচুর পুঁজি জমছে। সেটাই এই পুঁজি বা উদ্বৃত্ত পুঁজি, অতিরিক্ত পুঁজির উদ্ভব ঘটাচ্ছে। তারপর কি হচ্ছে, পরবর্তী পয়েন্ট, বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। এবার দেখো, এই যে অতিরিক্ত পুঁজি, এই অতিরিক্ত পুঁজি আবার নতুন ক্ষেত্রে তারা বিনিয়োগ করছে, বিনিয়োগ করে আরো বেশি উৎপাদন করছে, মানে অতিরিক্ত উৎপাদন করছে, অতিরিক্ত উৎপাদন করছে। এবার এই অতিরিক্ত উৎপাদন বিক্রি করবে কোথায়? তাই তো, ধরো আমি এই পেনটা উৎপাদন করি, আমার একটা ছোট কারখানা আছে, আমি এই পেনটা সেখানে তৈরি করি। এবার দেখো, আমি আমার পাড়ায় বিক্রি করি, আমার শহরে বিক্রি করি, এরকম করে ধরো আমার আজকে আমি দিনে 100টা পেন বিক্রি করি, আমার 100টা পেন তৈরি করি, 100টা পেন বিক্রি হয়ে যায়। এবার হঠাৎ করে যদি আমি দিনে 500টা পেন তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমার আরো 400খানা পেন এক্সট্রা আমি তৈরি করছি। তার মানে কি, আমাকে 400টা বিক্রি আরো নতুন নতুন জায়গা খুঁজতে হবে। সেটাই হচ্ছে এই বিক্রির নতুন বাজার তারা খুঁজতে শুরু করলো, এবং দেখলো নিজেদের দেশ এবং নিজের আশেপাশের ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলি, তারা শিল্পোন্নত বা অর্থনৈতিক উন্নত দেশ, তারাও তো এই একইভাবে শিল্পের অতিরিক্ত উৎপাদন করছে। তাহলে কোথায় বিক্রি করবে? নতুন বাজার কোথায়? নতুন বাজার মানে হচ্ছে, চলো নতুন জায়গা। নতুন জায়গা কোথায়? যেখানে আমাদের পণ্যের মতন পণ্য উৎপাদন হয় না এবং যেখানে এই পণ্য সহজে বিক্রি হয়ে যাবে। কোথায়? এশিয়া এবং আফ্রিকার অনুন্নত অঞ্চলে। এবং এই একইভাবে পুঁজিবাদী স্বার্থে পুঁজিবাদীদের এই যে উপনিবেশ দখলের জন্য চাপ দেওয়া শুরু হয়ে গেল, অর্থাৎ উপনিবেশ দখল করা হোক, উপনিবেশে গিয়ে আমরা নতুন বাজার পাবো, এই পুঁজিবাদী স্বার্থে বৈদেশিক নীতি পরিচালিত হচ্ছে এবং এইভাবে উপনিবেশ দখল করা শুরু হচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার, যেটা লেনিনের সঙ্গে হবসনের ব্যাখ্যার একটা পার্থক্যের জায়গা, যেটা লেনিন অতিরিক্ত বলেছেন, সেটা দেখো, খুব ভালো করে খেয়াল রাখবে এটা। সেটা হচ্ছে মূলধন বিনিয়োগ। দেখো, হবসন মূলত জোর দিয়েছেন নতুন বাজার দখল এবং সস্তায় কাঁচামাল সংগ্রহের উপরে, ঠিক আছে, কিন্তু লেনিন জোর দিয়েছেন মূলধন বিনিয়োগের উপরে, নতুন জায়গায় মূলধন বিনিয়োগের উপরে। মানে ধরো, এই যে ব্রিটিশরা আমাদের দেশকে দখল করে রেখেছিল এত বছর ধরে, প্রায় 200 বছর। খেয়াল রাখবে, ব্রিটিশ শাসনকালীন ভারতে কিন্তু ভারতীয় শিল্পোদ্যোগ তাকে প্রথম দিকে আদৌ আগ্রহ দেওয়া হয়নি, বা ব্রিটিশ শিল্পোদ্যোগীদের আগ্রহকে সরকারি তরফে কখনোই কোনো রকম অনুপ্রেরণা বা সাহায্য দেওয়া হয়নি। তার কারণ ব্রিটিশরা এদেশে নিজেদের শিল্প গড়ে এদেশের গোটা বাজারটাকে নিজেদের হাতে রাখতে চেয়েছিল। এদেশের শিল্পোদ্যোগীদের কিন্তু শুরুর দিকে কখনোই সেই উৎসাহ দেওয়া হয়নি, বরং তাদের উপর নানা রকম বিরোধিতার জায়গা ছিল। যে কারণে ব্রিটিশ ভারতীয় উদ্যোগে শিল্প অনেক পরে গড়ে উঠেছে। এটা আমি কিন্তু তোমাদের পড়াবো, পরবর্তী চ্যাপ্টারে এই জায়গাটা আসবে, তখন আমি এটা বিশদে তোমাদের ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, তো লেনিনের মতে এই পুঁজিপতি শ্রেণী তাদের এই অতিরিক্ত পুঁজি নতুন উপনিবেশগুলিতে তারা বিনিয়োগ কিভাবে করবে, অর্থাৎ সেখানেই হয়তো কারখানা তৈরি করবে, সেখানেই আর কি উপনিবেশেই উৎপাদন করবে এবং উপনিবেশেই বিক্রি করবে, উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে উপনিবেশের সুলভ অর্থাৎ সস্তার শ্রমিক তাদেরকে দিয়ে উৎপাদন করিয়ে সেই উপনিবেশেই বিক্রি করবে। এইটারও প্রয়োজন হয়েছিল। এটা লেনিনের মত, যে উদ্বৃত্ত পুঁজি সম্পূর্ণভাবে বিনিয়োগ করার জন্য একটা নতুন জায়গা তাদের প্রয়োজন হয়েছিল। ঠিক আছে, এবং এর ফলে যেটা হলো, পরবর্তী পয়েন্ট দেখো, প্রতিযোগিতা কিসের? উপনিবেশ দখলের প্রতিযোগিতা। এবার কারাকারির মতন প্রতিযোগিতা, হ্যাঁ, কারাকারি প্রতিযোগিতা শুরু হলো কাদের মধ্যে? শিল্পোন্নত দেশগুলোর মধ্যে। ফ্রান্স, ইংল্যান্ড, হ্যাঁ, জার্মানি, বেলজিয়াম, এইরকম সমস্ত শিল্পোন্নত দেশগুলো কে দখল করবে, যে আগে দখল করবে সেই দেশের সমস্ত কাঁচামাল তার, সমস্ত রিসোর্সেস তার, সেখানে সে মূলধন বিনিয়োগ করতে পারবে, বাজার দখল করতে পারবে, মুনাফা অর্জনের সম্পূর্ণ সুযোগ সবার আগে তাদের। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা পড়ছি 19 শতকের কথা। এই 19 শতকে কিন্তু
যারা এই নয়া সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদী প্রতিযোগিতায় নামলো, তাদের কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের সঙ্গে যারা অনেক আগে থেকেই যারা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে উপনিবেশ দখল করে আছে। যারা আগে থেকে উপনিবেশ দখল করে আছে তারা সেটা ছাড়বে কেন? কেননা আমরা জানি স্পেন বা কিছু কিছু ক্ষেত্রে হল্যান্ড, পর্তুগাল, এরা কিন্তু অনেক আগে থেকেই তারা আফ্রিকা, এশিয়ার বিভিন্ন জায়গায় এসে পৌঁছেছিল এবং তারা কিন্তু উপনিবেশ তখন থেকেই শুরু করে দিয়েছিল। এবার এই পুরনো দখলকারী এবং নতুন দখল করতে যারা যাচ্ছে তাদের মধ্যেও একটা বড় সড়ো সংঘর্ষ, অর্থাৎ খুব স্বাভাবিক, আমি বাপু দখল করে আছি, তুমি আবার এখানে কে হে, ফলত এই নিয়ে একটা অদ্ভুত কারাকারি, একটা দ্বন্দ্ব এবং তার অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে যুদ্ধ। যে কারণে লেনিন বলেন, লেনিনের বক্তব্য, পুঁজিবাদী অর্থনীতি সর্বদা যুদ্ধের জন্ম দেয়। এবং ওনার একটা খুব সুন্দর কথা আছে, পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা থাকা মানেই জঠর, অর্থাৎ কি গর্ভ, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি থাকা মানেই সেখান থেকে অবশ্যম্ভাবী সাম্রাজ্যবাদ উঠে আসবে এবং সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা মানেই সেটা শেষ পর্যন্ত যুদ্ধে গিয়ে দাঁড়াবে। যে কারণে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের কারণ তোমরা ক্লাস 9-এ যতটুকুনি পড়ে এসেছো সেখানে কিন্তু তোমরা জানো, আমার ক্লাসেও আমি ব্যাখ্যা করেছি, এই সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, উপনিবেশ দখলের প্রতিযোগিতা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। ঠিক আছে, আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লেনিন বলেছেন সেটা হচ্ছে, এই দেখো, অনুগত শ্রমিক শ্রেণী তৈরি কোথায়? যে শিল্পোন্নত দেশগুলো বিভিন্ন অনুন্নত দেশে উপনিবেশ দখল করছে, সেখানকার শ্রমিকদের প্রতি তারা সীমাহীন শোষণ চালাচ্ছে, সীমাহীন শোষণ, অত্যন্ত কম মজুরিতে তারা সেখানে তাদেরকে খাটিয়ে উৎপাদন করছে, তাদের শ্রমিক স্বার্থ দেখার কোনো বালাই নেই, কোনো প্রয়োজন বোধ করছে না। সেই দেশগুলি কিন্তু, সেই পুঁজিপতি শ্রেণী কিন্তু তারা কি করছে, উপনিবেশে শোষণ চালিয়ে নিজের দেশে শ্রমিক উন্নয়ন করছে কিছুটা পরিমাণে। কেন? স্বার্থ আছে, মনে রাখবে, স্বার্থ ছাড়া তো কিছু হয় না। তার কারণ হচ্ছে, যেমন হবসনের মতামত অনুযায়ী আমরা পড়লাম যে এই নয়া উপনিবেশবাদী এবং নয়া সাম্রাজ্যবাদী এই যে আগ্রাসন, এটাকে রোধ করার উপায় হচ্ছে সম্পদের সুষম বন্টন এবং উন্নয়নশীল কাজে অর্থ ব্যয়। লেনিনের মতামত অনুযায়ী কিন্তু এই জিনিসটার একমাত্র শেষ হতে পারে শ্রমিক বিপ্লব দ্বারা, শ্রমিক শ্রেণীর বিপ্লব দ্বারা। অর্থাৎ শ্রমিক শ্রেণী নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন হবে, নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে তারা পুঁজিপতি শ্রেণীর ক্রমাগত এরকম শোষণের বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াবে, তারা বিপ্লব সংগঠিত করবে, সমাজ ব্যবস্থার বদল হবে। কমিউনিস্ট নেতা লেনিনের এটা তত্ত্ব। এবার এই শ্রমিক বিপ্লব অর্থাৎ শ্রমিকদের এই বিদ্রোহ, তাদের ঘুরে দাঁড়ানোকে রোখার জন্য শ্রমিক শ্রেণীর মধ্যেই একদল অনুগত শ্রমিক শ্রেণী তৈরি করে রাখা, সারা বাংলায় আমরা বলতে পারি তাবেদার একটা গোষ্ঠী তৈরি করে রাখা, যারা কিনা বলবে না এই তো আমাদের পুঁজিপতি শ্রেণী, আমাদের দেশের মালিক শ্রেণী আমাদের জন্য অনেক করেছে, আমরা ভালো আছি বেশ। এবং তারা করবে কি, এই শ্রমিক বিপ্লবের কোনো চেষ্টা তারা করবে না এবং তারা সেই রকম সমস্ত চেষ্টাকে প্রতিরোধ করবে। এই রকম একটা গোষ্ঠী তৈরি করার জন্য সর্বদা পুঁজিপতি শ্রেণী তৈরি করে। এবং একমাত্র লেনিনের মতামত অনুযায়ী একমাত্র উপায় হচ্ছে শ্রমিক বিপ্লব, যা কিনা সমাজ ব্যবস্থাটাকে অর্থাৎ পুঁজিপতি সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করবে। ঠিক আছে, এই হলো হবসন এবং লেনিন থিসিস। প্রশ্ন তোমাদের কিভাবে আসবে যে হবসন লেনিন থিসিস সম্পর্কে আলোচনা করো বা হবসন লেনিন থিসিসের মূল্যায়ন করো। যদি মূল্যায়ন করো আসে, তাহলে এতক্ষণ আমি যেভাবে যা যা পয়েন্ট আমি লিখিয়েছি সমস্ত পয়েন্ট তোমরা লিখবে সুন্দর করে এবং শেষে তাতে দেবে মূল্যায়ন। মূল্যায়নের মধ্যে কি পড়বে? সমালোচনা। সমস্ত কিছুরই একটা পজিটিভ অ্যাকসেপ্টেন্সের জায়গা থাকে আর কিছু নেগেটিভ একটা কিছু বলার জায়গা থাকে। সবসময় নেগেটিভও হয় না। সমালোচনা বলতে যে এর মধ্যে কি কি ফাঁক রয়ে গেল, এক্ষেত্রে কি ফাঁক রয়ে গেল, যেমন ধরো বলছি তোমাদের ডেভিড টমসন, জে ডি ফেজ, এইরকম কিছু দার্শনিক
অর্থনীতিবিদ, ঐতিহাসিক, এরা এই হবসন লেনিন থিসিসের মূল্যায়নের কালে বলেছেন যে দেখো, পর্তুগাল, স্পেন বা এরকম আরও অনেক দেশ যারা কিনা শিল্প বিপ্লব হওয়ার আগে থেকেই উপনিবেশ দখল করতে শুরু করেছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে এই শিল্পে উন্নত দেশগুলির উপনিবেশ দখলের প্রতিযোগিতার থিওরিটা কিন্তু সেক্ষেত্রে সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এক। দুই কি? দুই, বলা হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড এই দুটি দেশ দেখা গেছে ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতকের শুরু পর্যন্ত তারা বেশি সর্বাধিক পুঁজি বিনিয়োগ করেছে আমেরিকাতে এবং রাশিয়াতে, এশিয়া এবং আফ্রিকার অনুন্নত দেশগুলিতে নয়। কাজেই এশিয়া আফ্রিকার অনুন্নত দেশে সচেতনতার অভাব, যে জায়গাটাকে এক্সপ্লয়েট করা বা ব্যবহার করে সেখানকার বাজার দখল করা, কাঁচামাল ব্যবহার করা বা বিনিয়োগ করার যে ব্যাখ্যা এনারা দিচ্ছেন সেটা সেক্ষেত্রে খাটে না। আরেকটা, জেডি ফেজের বক্তব্য, নরওয়ে এবং সুইডেন এরা কিন্তু এখানে কিন্তু শিল্প বিপ্লব হয়নি। ঠিক আছে, এখানে শিল্প বিপ্লব হয়নি, কিন্তু এইখানকার শ্রমিক শ্রেণী এদের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো ছিল। সেখানকার শ্রমিক শ্রেণীর অবস্থা ভালো ছিল। whereas ফ্রান্স বা বেলজিয়াম, যেখানে শ্রমিক শ্রেণীর যেখানে শিল্প বিপ্লব হয়েছে সেইখানকার শ্রমিক শ্রেণীর অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ ছিল, তাদের জীবনযাত্রার মান খুব খারাপ ছিল। কাজেই এই যে অনুগত শ্রমিক শ্রেণী তৈরির যে ব্যাখ্যাটা সেটা কিন্তু সেক্ষেত্রে খাটছে না। এরকম বেশ কিছু সমালোচনা রয়েছে, তবে সমালোচনা তো সমস্ত থিওরির ক্ষেত্রেই থাকবে। সমালোচনা সত্ত্বেও এই ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিন থিসিসের গ্রহণযোগ্যতা পৃথিবীতে আজ পর্যন্ত সর্বাধিক। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারলে। ভালো করে গোটাটা বইটাও অবশ্য পড়বে। জেনে রাখবে শুধুমাত্র কিন্তু বই না পড়ে অন্য কিছু দেখে কিন্তু পড়া কখনো তৈরি হয় না। যেভাবে বললাম খুব ভালো করে পড়াশোনাটা করো। তোমাদের সঙ্গে আমার নেক্সট দেখা হবে আমার নেক্সট ক্লাসে। কেমন?